নতুন চাকরিতে ঢুকেছি। কলকাতায় মেসে থাকি। দেশের বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছেন। ছুটি ছাটায় বাড়ি আসি। একদিন বাড়ি থেকে খবর এলো মা ভীষণ অসুস্থ, আমি যেন এক্ষুনি বাড়ি চলে যাই। দুদিনের ছুটি নিয়ে বাড়ি চলে এলাম। মায়ের অচৈতন্য অবস্থা। দিনে 2-3 বার ডাক্তার আসছেন, এবেলা ওবেলা ওষুধ বদলে দিচ্ছেন। আমার বোন অক্লান্ত সেবা করছে। বাবা কিরকম থমথমে মুখে বসে আছেন। দুদিনের ছুটি ফুরিয়ে গেল। মায়ের অবস্থা কখনো একটু ভালো কখনো মন্দ। বোন আড়ালে আমায় ডেকে বললে, আমার বড্ড ভয় করছে, তুই আর কটা দিন থাক দাদা। বললাম, বুঝতেই পারছিস নতুন চাকরি, গিয়ে বলি যদি আরো কদিন ছুটি দেয়। তাহলে কাল ভোরেই চলে যা, ছুটি নিয়ে কিন্তু কালই আসবি, না হলে একা আমি থাকতে পারবো না। বাবা তো কিরকম হয়ে আছে। ভোর 5টায় উঠে রওনা হলাম। ভাদ্র মাস, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। রাস্তায় কোথাও কোথাও জল জমে আছে, আকাশ এখনো কালো। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। বোধহয় এইরকম দিন বলেই রাস্তায় একটা ঘোড়ার গাড়ি বা রিক্সা নেই। অগত্যা হাঁটা শুরু করলাম। স্টেশন ক্রোশখানেক দূরে। পথে কোনো একজনকেও দেখতে পেলাম না। আশ্চর্য, যারা রোজ যাতায়াত করে তারাও কেউ নেই। তাদের ঘুম ভাঙেনি নাকি? মনটা খুবই চঞ্চল। যদিও আজই ফিরবো, তবু কেমন যেন ভয় করছে। ফিরে এসে দেখতে পাবো তো? মনে পড়ল মাত্র 13 দিন আগের কথা। তখনও মা দিব্যি ভালো ছিল। মেসে জলখাবারের ব্যবস্থা নেই বলে মা একটি মুড়ি আর নারকেল নাড়ু করে দিয়েছিল। বলেছিল, এবার যখন আসবি খালি টিনটা মনে করে আনবি, আবার মুড়ি দেব। সেই এলাম, কিন্তু মায়ের সঙ্গে কথা হলো না। মা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই। হঠাৎ একটা শব্দ পেয়ে পেছনে তাকাতেই লাফিয়ে সরে এলাম। আর সেই মুহূর্তেই একটা ঘোড়ার গাড়ি কিছু প্যাসেঞ্জার নিয়ে টক বগিয়ে গায়ের পাশ দিয়ে বেরিয়ে গেল। আর একটু হলেই চাপা পড়ে মরতাম। গাড়িটা যে আসছে দূর থেকে তার শব্দ পাওয়া উচিত ছিল। বোধহয় অন্য মনস্কতার জন্যই শুনতে পাইনি। যাক, গাড়িতে লোক দেখে বুঝলাম ডেইলি প্যাসেঞ্জাররা বেরোতে শুরু করেছে। কিন্তু কটা বাজলো? যা, ঘড়িটাও ফেলে এসেছি। মুরব্বে জোরে জোরে হাঁটা শুরু করলাম। তখন এখনকার মতো শার্ট ট্রাউজারের চল হয়নি। পরনে ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা ব্যাগ। সাবধানে জল কাদা মাচিয়ে হাঁটছি। আকাশে মেঘ ডেকেই চলেছে, কিন্তু আবার বাধা। খাকি রঙের হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে আমার বাল্যবন্ধু দুর্গা দাস সদা ঘুম ভাঙা চোখে ওদের রকে বসে দাঁতন করছে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, এত ভরি কোথায়? অগত্যা আমাকে দাঁড়াতে হলো আর মায়ের অসুখের কথা বলতে হলো। বলতে গিয়ে আমার গলার স্বরটা মিইয়ে গিয়েছিল। ও আমার মাকে ভালো করেই চেনে। কতদিন আমাদের বাড়ি এসেছে। আমার কথা শুনে ও দুঃখ পেল, যেন একটু চিন্তিত মনে হলো। বলল, আজ না গেলেই ভালো করতে। বুকটা ছ্যাদ করে উঠল। তাহলে আজ বেরিয়ে কি ভুল করলাম? সামলে নিয়ে বললাম, কি করবো, নতুন চাকরি। আজই ফিরবে কিন্তু। ও আমাকে কেমন একরকম অপরিচিত গলা স্বরে হুঁশিয়ারি দিয়ে দিল। আজ অবশ্যই ফিরবে। হ্যাঁ, ফিরবো, চলি বলে দ্বিগুণ জোরে হাঁটতে লাগলাম। ওই যা, দুর্গাদাসের কাছে থেকেও তো সময়টা জেনে নিতে পারতাম। উফ, আজকে সবই কেমন গোলমাল হয়ে যাচ্ছে। না, হুঁশিয়ারি করে চলাফেরা করতে হবে। কেমন যেন মনটা করছে আজ আমার নিজেরই কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক সময়ে স্টেশনে এসে পৌঁছলাম। ট্রেন তখন ঢুকছে। তাড়াতাড়ি টিকিট কাটলাম। পাশ থেকে পরিচিত একজন বললে, কি ব্যাপার, চুচুড়োর টিকিট চাইলে যে? চুচুড়ো? চমকে উঠে টিকিটটা দেখলাম। তাই তো, অন্য মনস্কভাবে চুঁচুড়ার টিকিট কেটে ফেলেছি। তাড়াতাড়ি টিকিটটা বদলে হাওড়ার টিকিট কেটে নিলাম। আবার মনে খচখচানি, হঠাৎ চুঁচুড়ার টিকিট কাটতে গেলাম কেন?
ততক্ষণে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। গার্ড সবুজ নিশান নাড়ছে। আমি দৌড়ে যে বগিটা সামনে পেলাম তাতে উঠে বসলাম। জানলার ধারে একটা সিটও পেয়ে গেলাম। আমি যেই আরাম করে বসলাম অমনি মাথার মধ্যে যেন ইলেকট্রিক শক খেলাম। তাই তো, কি ব্যাপার হলো? স্টেশনে আসার পথে কার সঙ্গে কথা বললাম? ওই যে ছেলেটি খাকি হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে দাঁতন করছিল, ও কে? আমার বন্ধু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সত্যি কি দুর্গাদাস? কিন্তু ও তো অনেকদিন মারা গেছে। ও আর আমি এক ক্লাসে পড়তাম, কি করে যেন মরলো? হ্যাঁ, গাছ থেকে পড়ে। সবই তো স্পষ্ট মনে পড়ছে। তাহলে তাহলে যে ওর সঙ্গে মাত্র 15 মিনিট আগে ওর সামনাসামনি কথা বললাম। প্রত্যেকটি কথা এখনো মনে পড়ছে, ওর শেষ কথা, আজ ফিরবে কিন্তু। তবে কি ও মারা যায়নি? নিশ্চয়ই মারা যায়নি। কি লজ্জার কথা, একটা জলজান্ত মানুষকে এতদিন মৃত বলে জেনে রেখেছিলাম। অবশ্য দোষ আমারও খুব নয়। এক ক্লাসের ছাত্র হলেও ও পড়তো অন্য স্কুলে। ওর বাড়িটাও ঠিক আমাদের পাড়ায় নয়। ওর সঙ্গে যেটুকু দেখাশোনা হতো তা ফুটবল খেলার মাঠে। খেলার পর কখনো কখনো একসঙ্গে গল্প করতে করতে ফিরতাম, এই পর্যন্তই। ট্রেন তখন ছুটেছে বলাগড় জিরাট পার করে ব্যান্ডেলের দিকে। এই ট্রেনে কত দিন গিয়েছি, কত চিন্তা মাথায় নিয়ে হাওড়া পৌঁছেছি, কিন্তু আজ হঠাৎ ওই দুর্গাদাস আমায় ভাবিয়ে তুলল। কবেকার কত কথা মনে পড়তে লাগলো। ওর বাবার ছিল ঘোড়ার গাড়ির কারবার। 4খানা গাড়ি ছিল, দারুণ তেজি ঘোড়া ছিল 8টা। মেমারি বর্ধমান রাস্তাটা তখন দামোদরের বন্যায় ক্ষতবিক্ষত। তাই ওই লাইনে যে বাস চলতো তার সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। দুর্গাদাসের বাবা সময় বুঝে ঝাঁপিয়ে পড়লেন। সাতগেছেতে একটা আস্তানা করে 2খানা গাড়ি লাগিয়ে দিলেন। বাকি গাড়ি খাটাতে লাগলো এই শহরে। তখনও সাইকেল রিক্সার চল হয়নি। দুর্গাদাসের বাবা গাড়ির ব্যবসা করে বেশ 2 পয়সা করে নিলেন। দুর্গাদাস প্রায়ই বলতো, জানিস, আমার খুব শখ বড় হয়ে ঘোড়ার গাড়ির ব্যবসা করব। বলতাম, ভালোই তো। ও হেসে বলতো, তা বলে কচুয়ান রেখে নয়, তাহলে? আমি নিজেই গাড়ি চালাবো। বলে হাতটা তুলে এমন ভাবে টাগরায় একটা শব্দ করে হ্যাট হ্যাট করত, যেন এখনই সে গাড়ি ছোটাচ্ছে। ওর রকম দেখে আমার খুব হাসি পেত। তারপর একদিন আমাদেরই রাস্তায় ওকে দেখলাম ঘোড়ার গাড়ির ওপর কচুয়ানের পাশে খুব খুশ মেজাজে বসে রয়েছে। আবার কচুয়ানের হাত থেকে মাঝে মাঝে লাগামটা নিজের হাতে টেনে চাবুক ঘুরিয়ে নিজেই চালাচ্ছে। আমায় দেখে গাড়ি থামিয়ে এক মুখ হেসে চেঁচিয়ে উঠল, এই দোস্ত, গাড়ি চালাবি? বললাম, না ভাই, ভয় করে। ও হাসতে হাসতে বলতো, ভয়? পাগল, একেবারে পাগল। বলে গাড়ি ছুটিয়ে দিত। এসব কবেকার কথা আজ হঠাৎই মনে পড়ল। ট্রেন ব্যান্ডেলে এসে পৌঁছেছে। এক ভার চা খেলাম। হঠাৎ মার কথা মনে পড়ল। মা এখন কেমন আছে কে জানে। মনে মনে প্রার্থনা করলাম, ভগবান এরই মধ্যে আমায় মাতৃহারা করো না। ট্রেন ব্যান্ডেল ছাড়ল। আবার মুখের উপর এলোমেলো চুল এসে পড়ার মতো দুর্গাদাসের কথা মনে পড়তে লাগলো। তখন ওদের ঘোড়ার গাড়ির ব্যবসা আর নেই। একদিন শুনলাম দুর্গাদাসের মায়ের খুব অসুখ, বাঁচবেন কিনা সন্দেহ। সেদিন খুব বৃষ্টি, আকাশে ঘন ঘোর। আমি ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে মাসিমাকে দেখতে গেলাম। আমি ছেলে মানুষ, জানি আমাকে কেউ গণ্য করবে না। তবু এই বিপদে দুর্গাদাসের কাছে থাকতে ইচ্ছে করলো, সেই জন্যই আমার যাওয়া। তখনও আমি জানতাম না ছোট ছেলে হলেও আমি ওদের কতখানি কাজে লাগতে পারি। ব্যাপারটা এই, ডাক্তার সেদিন সকালে যে প্রেসক্রিপশন করেছেন সেই ওষুধ এখানে পাওয়া যাচ্ছে না। কাছের মধ্যে একমাত্র বর্ধমানে পাওয়া যেতে পারে। কাছে মানে তা 40 মাইল দূরে। বাস ছাড়া যাবার অন্য উপায় নেই। তা কখন কোন বাস ছাড়বে তা কেউ স্ট্যান্ডে না গেলে বলতে পারবে না।
ওষুধটা আনা খুবই জরুরি। তখনই আনা দরকার, কিন্তু এমন কাউকে পাওয়া যাচ্ছে না যাকে বর্ধমানে পাঠানো যায়। মায়ের মাথার কাছে বসে রয়েছে দুর্গা দাস, তার যাওয়ার প্রশ্নই ওঠে না। তখন আমি বললাম, প্রেসক্রিপশনটা দিন, আমি নিয়ে আসছি। সবাই অবাক হলেন। এই জল বৃষ্টিতে আমি যাব? বললাম, দেরি করবেন না, দিন, ঠিক ঠিক নিয়ে আসবো। আজ ভাবতে অবাক লাগে তখন কতই বা আমার বয়স, কিন্তু কারো বিপদে সাহায্য করার জন্য মনটা এমনই তৈরি হয়েছিল যে কোনো বাধাই গ্রাহ্য করিনি। সেদিনই বিকেলের মধ্যে বর্ধমান থেকে ওষুধ এনে দিয়েছিলাম। দুর্গা দাসের মা ভালো হয়ে গিয়েছিলেন। সেই দুর্গা দাস, ওকে সত্যি বেঁচে আছে? তবে কি ওর মৃত্যুর খবরটা ভুল শুনেছিলাম? কিন্তু তারপর তো কখনো ওকে দেখিনি। যদিও বেঁচেই থাকবে তাহলে তো একদিন না একদিন দেখতে পেতাম। ওর বাড়ির কাউকেই দেখিনি। কি জানি, মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। ঠিক করলাম মেসে গিয়ে আমার দেশের কাউকে জিজ্ঞেস করব, অবশ্য যদি তার দুর্গা দাসের কথা মনে থাকে। বেলা 9টা। তাড়াতাড়ি মেসে ঢুকেছিলাম। এখনই মেয়ে খেয়ে অফিস যেতে হবে। সিঁড়ির মুখে বিজয়ের সঙ্গে দেখা। ও আমার দেশের ছেলে, একসঙ্গে পড়তাম। আমায় দেখে ও চমকে উঠল, বলল, কি হয়েছে তোমার? চোখ বসে গেছে মুখে। বললাম, মায়ের খুব অসুখ। তাহলে চলে এলে কেন? বললাম, ছুটি নেব, আজই চলে যাব। বিজয় চলে যাচ্ছিল, ওকে ডাকলাম। ইতস্তত করে বললাম, আচ্ছা, তোমার দুর্গা দাসকে মনে আছে? দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়? বিজয় থমকে গেল, বলল, খুব মনে আছে, কিন্তু এতকাল পর হঠাৎ তার কথা? সে তো কবে মারা গেছে, মনে নেই? আম গাছ থেকে পড়ে। আমি শক্ত করে দরজার পাল্লাটা চেপে ধরলাম। কিন্তু ওদের বাড়ির কাউকে দেখি না কেন? দুর্গা দাস মারা যাওয়ার পরেই তো ওরা এখানকার পাট চুকিয়ে দিয়ে চলে গেল ওদের চুচুড়া সাবেকি বাড়িতে। ওর মা তার কিছুদিন আগেই মারা গিয়েছিল এই লক্ষ্যে। কোন রকমে টলতে টলতে উপরে উঠে এসে শুয়ে পড়লাম। আর কিছু ভাবতে পারছিলাম না। বৃষ্টির আর বিরাম নেই। বৃষ্টির সঙ্গে আবার ঝোড়ো হাওয়া। অফিস থেকে বেরিয়ে এমনই আমার ভাগ্য, আগের ট্রেনটা একটুর জন্য ধরতে পারলাম না। পরের ট্রেন ধরে যখন দেশের বাড়ির স্টেশনে পৌঁছালাম, রাত তখন 11:15। সমস্ত স্টেশন নিঝুম। 2-4 জন প্যাসেঞ্জার যারা নামলো তারা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেল। আমি ছাতা নিতেও ভুলে গিয়েছিলাম। স্টেশন থেকে নেমে স্ট্যান্ডে এসে দেখি একটি গাড়ি বা রিক্সাও নেই। চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার। সর্বনাশ, এই বৃষ্টিতে বাড়ি পৌঁছাবো কি করে? এদিকে মায়ের জন্য মন ছটফট করছে। মা কেমন আছে কে জানে, গিয়ে দেখতে পাবো তো। একটা শেডের নিচে কোনো রকমে মাথা বাঁচিয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ চমকালো। ক্ষণিকের সেই আলোয় দেখলাম দূরে তেঁতুল গাছটার তলায় একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ছুটলাম, কাছে গিয়ে দেখি গাড়ি আছে, ঘোড়া দুটো ভিজছে বটে, কিন্তু গাড়োয়ান নেই। নিশ্চয়ই কাছে পিঠে কোথাও আছে মনে করে কোচোয়ান কোচোয়ান বলে কয়েকবার চিৎকার করলাম, কিন্তু কেউ এলো না। আবার বিদ্যুৎ চমকালো। দেখলাম পুকুরের জল রাস্তায় উঠে সব একাকার করে দিয়েছে। কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব নেই। কি করব, কিভাবে বাড়ি পৌঁছাবো ভাবতে ভাবতে কান্না পেল। এত কাছে এসেও মাকে দেখতে পাবো না। এমনই সময় ঠিক পেছনে ছপাত ছপাত শব্দ। কেউ যেন রাবারের জুতো পরে জলের উপর দিয়ে হেঁটে আসছে। ফিরে দেখি মাথায় হুড নামানো রাবারের টুপি, গায়ে ওয়াটারপ্রুফ একটা লোক এসে দাঁড়ালো। উঠে পড়ুন বাবু বলে যেন আদেশ করে লোকটা কোচোয়ানের আসনে উঠে বসল। কত ভাড়া দিতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, এসব কিছুই বলার সময় পেলাম না। গাড়ি চলতে শুরু করে দিয়েছে। গাড়ি তো ছুটছে না, যেন উড়ে যাচ্ছে। শুধু 4টে চাকার ধাক্কায় রাস্তার জল দুভাগ হয়ে চারিদিকে ছিটকে পড়ছে। এদিকে ঝোড়ো হাওয়া। 10 মিনিটেরও কম সময় একেবারে বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ায়। কোচোয়ান তার আসন থেকে নেমে এসে দরজা খুলে দিল। আমি ভিজতে ভিজতে পার্স খুলে টাকা দিতে যাচ্ছিলাম। কোচোয়ান বলল, আগে বাড়ি ঢুকুন, তারপর টাকা দেবেন।
দরজা ফেলতেই বোন এসে দরজা খুলে দিল, মুখে উদ্বেগের ছাপ। ও, এসে পড়েছিস? খুব ভাবছিলাম রে। মা? সন্ধ্যাবেলা অবস্থা একটু খারাপ হয়েছিল, এখন ঠিক আছে। তুই আয় উপরে আয়। দাঁড়া, ভাড়াটা দি বলে টাকা দিতে গিয়ে দেখি কচুয়ান নেই, শুধু খালি গাড়িটা দাঁড়িয়ে আছে দোরগোড়ায়। আরে কচুয়ান গেল কোথায়? হাঁক ডাক করেও তো সাড়া পেলাম না। বোন বলল, নিশ্চয় চেনা কচুয়ান, কাল ভোরে এসে ভাড়া নিয়ে যাবে। তুই জামা কাপড় ছাড়বি, চল। উপরে উঠে এলাম। একটু পরে নিচে গোলমাল, কে যেন কি বলছে। কি ব্যাপার জানবার জন্য নিচে নেমে এলাম। দেখি লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে, মাথায় গামছা জড়ানো একটা লোক। তাকে খুবই বিভ্রান্ত দেখাচ্ছে। সে যা বলল তা শুনে আমার তো হা। ওই লোকটাই আসল কচুয়ান। বৃষ্টিতে প্যাসেঞ্জার নেই বলে স্টেশনে ঘুমোচ্ছিল। তারপর গাড়ি নিয়ে বাড়ি যাবে বলে এসে দেখে গাড়ি নেই। নিশ্চয়ই কোনো গাড়ি চোর গাড়ি নিয়ে পালিয়েছে ভেবে সে পাগলের মতো ছুটতে ছুটতে এসে দেখে গাড়িটা এখানে পড়ে আছে। চোর উধার। যাই হোক, গাড়ি যে ফিরে পেয়েছে এতেই সে খুশি। গাড়ি নিয়ে কচুয়ান চলে গেল, কিন্তু চোরের মীমাংসা হলো না। একটা কথা অস্পষ্টই থেকে গেল, যদি সে চোরই হয় তাহলে আমাকে গাড়িতে ডেকে তুললই বা কেন, আর কেনই বা ভাড়া না নিয়ে চলে গেল। বুঝলাম ছোকরাটা কচুয়ান নয়, চোরও নয়, কোনো মহৎ যুবক। তাকে আর কোনোদিন দেখতে পাবো কিনা জানি না, তাই মনে মনে তাকে সকৃতজ্ঞ নমস্কার করলাম। ঘুমোবার আগে কিছু একটা বই পড়া আমার অভ্যাস। আলমারি থেকে একটা পুরনো গল্পের বই টেনে নিয়ে পড়তে গেলাম। ঠক করে কি যেন বুকের ওপর পড়ল। দেখি মাথায় হুড নামানো রাবারের টুপি আর ওয়াটারপ্রুফ গায়ে 18-19 বছর বয়সের একটা যুবকের ছবি। ভালো করে দেখলাম ছবিটা আমার বন্ধু দুর্গা দাসের। কোনো এক সময় ছবিটা ও আমায় দিয়েছিল ওকে মনে রাখার জন্য। আশ্চর্য, ছবিটা এতদিন কোথায় ছিল? ভাবতে ভাবতে আর একটা কথা মনে হতেই শিউরে উঠলাম। ওয়াটারপ্রুফ গায়ে কচুয়ানটি তাহলে কে? ঠিক এরকমই আরেকটি ঘটনা আমার জীবনে ঘটেছিল। সেটি আমাদের গ্রামের কালুদার সাথে। এই ঘটনা হয়তোবা আপনারা কেউ কেউ জানেন, আবার কেউ কেউ জানেন না। তবে সে দিনের কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা শুকিয়ে যায়। তাহলে বলি শুনুন। হাওড়ায় বিখ্যাত কালু সেনের নাম কে না শুনেছে? এত বড় একজন যাত্রাদলের ক্ল্যারিওনের বাদক তখনকার দিনে আর কেউ ছিল না। কালু সেনের ক্ল্যারিওনে ছাড়া জমতই না কোনো যাত্রার আসর। তা সেই কালু সেন একবার ভূতের পাল্লায় পড়েছিলেন। কিরকম? শোনো তাহলে গল্পটা। আমি শুনেছিলাম আমার মামা যাত্রা জগতের এক দিকপাল অভিনেতা চণ্ডী ব্যানার্জির কাছে থেকে। সেবার মসলন্দপুরের কাছে কোনো এক গ্রাম থেকে যাত্রার বায়না এসেছিল আমাদের। কোনো এক গ্রাম বলছি এই কারণে যে গ্রামের নামটা আমার ঠিক মনে নেই। তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরমের দিন। সেই গ্রামে 24 প্রহরার হরিসভা উপলক্ষে যাত্রা। আমরা সবাই শিয়ালদা থেকে ট্রেনে রওনা হলাম মচলন্দপুরের দিকে। কয়লার ইঞ্জিনের গাড়ি চিকি চিকি করে ছুটে চলল গাড়িটা। আমাদের দলের সমস্ত অভিনেতা এবং অন্যান্য কলা কুশলীরা আছেন, নেই শুধু কালুদা। কালুদা আমাদের অনেক আগে সকালের গাড়িতে চলে গেছে। তার কারণ এই লাইনে কোথায় যেন তার মেয়ের বাড়ি। তার সঙ্গে একটু দেখা করে মসলন্দপুর স্টেশনে হাজির হবেন, এই রকমই কথা ছিল। তার ট্রেনে যেতে যেতে আমরা দেখতে পেলাম ঘন কালো একটা মেঘ ধীরে ধীরে আকাশটা ছেয়ে ফেলছে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তখন, কিন্তু সেই বিকেলেও যেন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলো। তবে যে প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিলাম আমরা, তার থেকে কিন্তু অব্যাহতি পেলাম। খানিক বাদে ঝড় উঠল, কাল বৈশাখীর ঝড়। ঝড়ের গো গো শব্দ মনে হলো ট্রেনটাকে উড়িয়ে নেবে বুঝি। আমরা ধুলোর হাত থেকে বাঁচবার জন্য ট্রেনের জানলার কাঁচ উঠিয়ে দিলাম।
একটু পরেই শুরু হলো বৃষ্টি, সেই সঙ্গে ন্যাপথালিনের মতো শীল। যত দূর চোখ যায় শুধু বরফের আস্তরণ। তবু তারই মধ্যে আমরা সন্ধ্যের মুখে মৎস্যন্দপুর ট্রেন থেকে নামলাম। অত জল ঝড়েও দুটি গরুর গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে বসতেই যাত্রার আয়োজকরা এসে দেখা করলেন আমাদের সঙ্গে। বৃষ্টি তখনও পড়ছিল এবং বেশ ঝিমঝিমিয়ে। কাজে সেই বৃষ্টি মাথায় নিয়ে বেরোনোর কোনো প্রশ্নই ছিল না। তবুও ওদের আয়োজক দুলালবাবু বললেন, মহাশয়গণ, আপনারা যে সেই কলকাতা থেকে এত দূরে গাওনা গাইতে এসেছেন, এতে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তবে দোহাই আপনাদের, এই দুর্যোগ দেখে ফিরে যাবেন না যেন। আজ রাতে না হয় কাল রাতেও গাওনা আমাদের হবেই। দুর্যোগের ব্যাপারে আমাদের তো কোনো হাত নেই, এসব হচ্ছে গিয়ে বিধি বিধান। তাই আমরা বললাম, না না, ফিরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের কালুদাকে নিয়ে। কালো সেনের ক্যারিওনের ছাড়া আমাদের যাত্রা তো জমবে না। তা সেই কালুদাই যে নেই। আসেন নাই তিনি? না, এইখানেই কোথাও যেন তার মেয়ের বাড়ি। উনি সকালের গাড়িতে মেয়ের বাড়িতে এসেছেন। কথা ছিল এই গাড়িতেই উনি আমাদের সঙ্গে এসে একসঙ্গে যাবেন। তার জন্য অবশ্য চিন্তার কিছু নেই। যা দুর্যোগ গেল তাতে মনে হয় উনি ঠিক সময় এসে ট্রেন ধরতে পারেন। পরের গাড়ি কখন? সে তো রাত 12টায়। সর্বনাশ, এখন তাহলে কি করা যাবে? চিন্তার কিছু নাই আপনাদের। বৃষ্টি থামলে আপনারা এগিয়ে চলুন। তারপর যদি উনি রাত 12টার গাড়িতে আসেন, তাহলে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করিয়ে রাখবো। আমরা বললাম, তা না হয় হলো, কিন্তু যদি তিনি 12টার গাড়িতেও না আসেন তাহলে কি হবে? কি আর হবে বাবু, মানুষের সুখ অসুখ তো আছে। একান্তই আসতে না পারেন, ক্লারিওনের বাজানোর লোক আমরা আশপাশের গ্রাম থেকেই ধরে আনবো। মনের মতো হয়তো হবে না আপনাদের, তবু কাজটা তো চালিয়ে দেবে। আমরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেননা কালো সেনের ক্লারিওনের ছাড়া আমাদের যাত্রার দলকে কেউ যে মেনে নেবে তা কিন্তু ভাবতেই পারিনি। বেশ একটু রাত করেই বৃষ্টি থামল। বৃষ্টি থামলে আমাদেরও যাওয়ার পালা। তা আমরা যখন যাওয়ার তোড়জোড় করছি, তখন আমাদের অধিকারী মশাই বললেন, দেখুন মশাইরা, রাত যখন হয়ে গেল, আজ আর রাতে যাত্রা হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তখন আর একটু অপেক্ষা করে কালোদার জন্য 12টার গাড়িটা দেখেই যদি রওনা দিই, তো ক্ষতিটা কি? আমার মনে হয় সেটা করাই ভালো। তাতে কালোদার কাছে আমাদের আন্তরিকতাটা বেশ ভালোই প্রকাশ পাবে। কি বলেন? অধিকারী কথায় আমরা সবাই একমত। কেননা হাজার হলেও এটা একটা মানসিকতার ব্যাপার। এই দূর দেশে ভিন গায়ে দুর্যোগের রাতে একজন মানুষের জন্য অপেক্ষা না করে তাকে একা রেখে স্বার্থপরের মতো চলে যাওয়াতে কারো সায় ছিল না। তাই 12টার গাড়ি পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। কিন্তু না, অপেক্ষা করাটাই সার হলো আমাদের। 12টার গাড়িতেও কালোদা এলেন না। এটা কিন্তু একটা অঘটন। কেননা কালুদার অনুপস্থিতি এবং মধ্যরাতে সূর্যোদয় দুটোই অসম্ভব ব্যাপার। তবে কি কালুদার কিছু হলো? শরীর খারাপ করলো না তো? হাই প্রেশারের রোগী এমনিতেই, বলা তো যায় না। এমন সময় হঠাৎই এক চমকপ্রদ সংবাদ। এই ট্রেন থেকে এমন এক যাত্রী স্টেশনে নামলেন যিনি আমার পূর্ব পরিচিত। আমাকে দেখেই একগাল হেসে বললেন, সন্ডিদা, এত রাতে কোথায়? বললাম, দেখতেই তো পাচ্ছ ভাই, যাত্রা গাইতে যাচ্ছি। তার জল ঝড়ের জন্য আটকে গিয়ে দেরি হয়ে গেল। কি আশ্চর্য, ঝড় জল তো অনেকক্ষণ থেমে গেছে। তা গেছে, তবে এর আগের গাড়িতে আমাদের সঙ্গে কালুদার আসার কথা ছিল। তিনি আসেননি। তাই লাস্ট ট্রেনের অপেক্ষায় কালুদার জন্য বসেছিলাম আমরা। হায় কপাল, কালুদার আমি তো একসঙ্গেই এলাম, একই বগিতে। প্রাকৃতিক দুর্যোগের কারণে একটুর জন্য আগের গাড়িতে ধরতে পারেননি উনি, তাই দারুণ আফসোসও করছিলেন। এমন সময় শান্তিডাঙ্গার মাঠে গাড়িটা সিগন্যাল না পেয়ে থেমে গেল। একজন সহযাত্রীর কথা শুনে উনি নেমে পড়লেন।
আসলে তোমরা যে গ্রামে যাচ্ছ সেই গ্রাম নাকি ওখান থেকে মাত্র মাইল 2 দূরে। আমরা হাই হাই করতে লাগলাম। কর্মকর্তারা বললেন, সর্বনাশ হয়ে গেছে মশাই। শান্তিডাঙ্গার 2 মাইল দূরে আমাদের গ্রাম, এটা ঠিকই, কিন্তু মুশকিল হচ্ছে যত সব ঠ্যাঙারে আর ডাকাতের ঘাঁটি ওইদিকে, ও পথে গেলে ওদের নজর এড়ানো অসম্ভব। ভদ্রলোক তো দেখছি বেঘরে মরবেন। আমি এবার ট্রেনের ভদ্রলোককে বললাম, আচ্ছা আপনি তো মশাই স্থানীয় লোক, কালুদা যখন পরের কথা শুনে নামলেন তখন আপনি কেন বাধা দিলেন না তাকে? অনেক বারণ করেছি চণ্ডীদা, কিন্তু উনি শুনলেন না। কি বললেন জানো? বললেন আজই হবে আমার শিল্প জীবনের পরীক্ষা। মৃত্যুর দূত যদি আমার সামনে এসে দাঁড়ায় আর আমার এই ক্লারিওনেটের জাদুতে যদি তাকে মোহিত করতে না পারি, তাহলে বৃথাই আমার সাধনা, আমি এখানেই নামবো। কর্মকর্তারা বললেন, বলেন কি মশাই, উনি তো দেখছি মহানুভব লোক, নিজের শিল্প সত্তার প্রতি এত বিশ্বাস, একটুও ভয় ডর নেই। অধিকারী বললেন, জাত শিল্পী কি আর ওসব ভয় ভীত হয় মশাই? আসলে এটা একটা গড় পাওয়া। কর্মকর্তারা বললেন, তবে আমাদের মনে হয় যে লোকটি ওকে শান্তিডাঙ্গায় নামিয়েছে সে নিশ্চয়ই ডাকাতের লোক। ডাকাত না হয়ে এত রাতে কেউ ওখানে নামাবে না, বা কাউকে নামতেও বলবে না। আর এই ডাকাতদের জন্যই রোজ রাতে গাড়িগুলো ওখানে থামে। না থামানো ছাড়া উপায়ও নেই। ওদের কথা না শুনলে রেল কর্মচারীগুলোও আশঙ্কা যখন তখন মারধর খেয়ে মরবে। যাক, কালুদার কপালে কি আছে তা ভগবানই জানেন। এখন আমরা ভালোই ভালোই গ্রামে গিয়ে পৌঁছতে পারলে বাঁচি। আমরা সবাই গরুর গাড়িতে চললাম এবং কাদা মাটির পথ পার হয়ে অতি কষ্টে গ্রামেও পৌঁছালাম। চাঁদ ও তারায় আকাশ তখন ঝলমল করছে, দুর্যোগের চিহ্ন মাত্র নেই। তবে এই তো সত্যি, কালুদা গিয়ে পৌঁছাতে পারেননি। আমাদের সকলেরই মনে একটা আতঙ্ক জেগে উঠল। কালুদা কি তাহলে সত্যি ডাকাতের হাতে পড়লেন? তা যদি না পড়েন তাহলে এতক্ষণ কি করছেন কালুদা? যে পথে উনি এসেছেন সেই পথে আমরা পৌঁছাবার অন্তত 2 ঘন্টা আগে ওনার পৌঁছে যাবার কথা। যাই হোক, সে রাত দেখতে দেখতে কেটে গেল। পরদিন সকালে কালুদার খোঁজে লোক গেল শান্তিডাঙ্গার দিকে, কিন্তু না, কেউ কোনো খবরই দিতে পারল না কালুদার। আমরা দুঃখ ভরা মনে সে রাতে যাত্রার আসরে নেমে পড়ল। অদ্ভুত ব্যাপার, কনসার্ট বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শোনা গেল কালো সেনের ক্ল্যারিওনেট। কি আশ্চর্য, কালো সেন নেই কিন্তু তার ক্ল্যারিওনেট বাজে কোত্থেকে? ক্ল্যারিওনেট অবশ্যই বাজাচ্ছে এক গ্রাম্য লোক। সে বলল, মশাই, বেসুরা বাজনাদার মনে নেহাত নিরুপায় না হলে আমায় কেউ ডাকে না, কিন্তু এই আসরে বসে ক্লারিওনেটে মুখ দেওয়া মাত্রই সুর যে কিভাবে বেজে উঠেছে তা আমি বুঝতে পারছি না। আসলে এটা শুধু আমি আমার ঠোঁটে ছুঁয়ে রেখেছি, কিন্তু বাঁচাবার আগে আপনি মনেই বেঁচে চলেছ। আমার সত্যি অবাক লাগলো। শুরু হলো যাত্রা, বাজতে লাগলো ক্লারিওনেট। সে কি অনবদ্য সুর, যেন মধু ছড়ছে সুরে সুরে। ভোরবেলা যাত্রা শেষ হলো। আমরা সেদিনটাও সেই গ্রামে বিশ্রাম নিলাম। আমরা 2-3 জন বন্ধু মিলে নিজেরাই একবার কালুদার সন্ধানে বেরিয়ে পড়লাম সেই শান্তিডাঙ্গার মাঠের দিকে। এটা আমাদের কর্তব্য। আমরা তার খোঁজ খবর না নিয়ে ফিরে যাই কি করে? শান্তিডাঙ্গার আশেপাশের গ্রামের লোকরা বলল, বাবু, আমরা কুখ্যাত লোক, চুরি ডাকাতি আমরা করি বটে, তবে একজন শিল্পী লোককে আমরা শুধু শুধু মেরে ফেলবো কেন? তবে সে রাতে আমরা সবাই যাত্রার আসলেই ছিলাম। তারপর ঝড় জলে যে যেদিকে পেরেছি পালিয়েছি। আমাদের মনে হয় তিনি নিশ্চয়ই পথ ভুল করে অন্য কোথাও চলে গেছেন। তবে কেননা সে রাত্রে ওকে পথ বলে দেওয়ার মতো লোকও তো কেউ ছিল না গ্রামে। কথাটা অবিশ্বাস্য নয়, কিন্তু পথ ভুল করে কোথায় বা যেতে পারেন কালুদা? তবে কি কালুদা মারা গেছেন? তার প্রেতাত্মাটা ট্রেনের ওই ভদ্রলোককে দেখা দিয়ে অন্যের কথা শুনে শান্তিডাঙ্গায় নেমে যান?
এবং কালোদার প্রেতাত্মাই ওই আনাড়ি গ্রাম্য ক্লারিওনের বাদকের বংশীতে ভর করেন। এইরকম ভেবেচিন্তে ফিরে আসছি, হঠাৎই কানে এলো সেই সুর। বেশ ভালো করে কান পেতে শুনলাম দুরাগত সেই বংশের ধ্বনি। আমার সঙ্গীদের বললাম, শুনছিস? শুনছি তো। কালো সেনের ক্লারিওনেট। ডাকাত গ্রামের লোকেরা বলল, বাবু, এই বাঁশিটা কিন্তু পরশু ঝড় জলে রাত থেকে একভাবে বেজে চলেছে। আমরা ভাবছি আপনাদেরই যাত্রা দলের কেউ বোধহয় বাজাচ্ছে। কিন্তু কিন্তু শব্দটা আসছে কোন দিক থেকে? হুগলার বন পার হয়ে সাপের কামড় এড়িয়ে শ্মশানের দিকে বাঁক নিতেই ক্লারিওনেটের সুর প্রকট হল। আর শ্মশানের কাছাকাছি যেই না গেছি অমনি আনন্দে উল্লাসিত হলাম আমরা। সে কি অপূর্ব সুর! কালো সেনের ক্লারিওনেটের জাদুতে সেই বনাঞ্চলে নিভৃত শ্মশানে যেন মরা গাছে ফুল ফুটেছে। আহা, এই না হলে কালোদা। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড। শ্মশানের পরিত্যক্ত একটি মাটির ঘরে দামি কার্পেটের আসনে রাজার পোশাক পরে বসে আছেন কালুদা। মাথায় অশ্লেষ, কপালে চন্দনটি, গলায় গন্ধরাজের মালা। কালুদা মুদিত নয়নে এক মনে তার ক্লারিওনেট বাজিয়েই চলেছে। আমরা বিস্ময়ে হতবাক। সবাই একজোটে বললাম, কালুদা, 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 এ কালুদা, কালুদা, কালুদা। কালুদা শুনতেই পেলেন না আমাদের কথা। আমরা আবার ডাকলাম, ও কালুদা, 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 আপনি এখানে বসে কি করছেন? আমরা যে চারিদিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কে শুনে কার কথা? কালো সেনের ক্লারিওনেট আরো মধুর সুরে বাজতে থাকে। অবশেষে আমি গিয়ে গায়ে হাত দিলাম, আদর করে ডাকলাম, কালুদা। এতক্ষণে সঙ্গীত ফিরে পেলেন কালুদা। আর কি আশ্চর্য, আমি স্পর্শ করা মাত্র সেই অশ্লীল রাত পোশাক, দামি কার্পেটের আসন কোথায় যেন মিলিয়ে গেল। রইল শুধু গলার গন্ধরাজের মালাটা। কালুদা হতভম্ব হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, এ কি, তোমরা এখানে কেন? আপনি এখানে কেন? আমি কোথায়? আপনি শ্মশানে? শ্মশানে? আমি মারা গেছি নাকি? না, এখনো মরেননি, তবে আমরা না এলে মরে যেতেন। কালুদাকে আমরা ধরাধরি করে তুলে দাঁড় করালাম। কালুদা বললেন, কি ব্যাপার বলো তো? এই থেকে কি সব হয়ে গেল জানো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই। আপনাকে যে আমরা ফিরে পেয়েছি এই আমাদের বাপের ভাগ্যি। এখন চলুন আমাদের সঙ্গে, একটু চান খাওয়া করে সুস্থ হবেন। কালুদা বললেন, খাওয়া? আমার যথেষ্ট হয়েছে খাওয়া, পরে সব শুনবো। এখন চলুন তো। আমরা কালুদাকে নিয়ে গ্রামে ফিরলাম। কালুদাকে ফিরে পেয়ে আমরা যত না খুশি, তার চেয়ে বেশি খুশি যেন গ্রামবাসীরা। কেননা তারা সবাই একটা মস্ত বড় বদনামের হাত থেকে বাঁচল। কালুদাকে ফিরে পেয়ে ওর একটু সেবা শুশ্রূষা করে জিজ্ঞাসা করলাম, একটু মনে করে দেখুন তো কালুদা, কি থেকে কি হলো? মানে আপনি কিভাবে ওই ভাঙা চালা করে গিয়ে ঢুকলেন? না, কালুদা বললেন, হ্যাঁ, সব মনে পড়েছে আমার। বলি তিনি যা বললেন তা হলো এই, সেদিন আমি যখন মেয়ের বাড়ি থেকে ফিরছি তখন পথে হঠাৎ ঝড় জলে আটকে গেলাম। সে কি দারুণ প্রাকৃতিক দুর্যোগ! সেই দুর্যোগ মাথায় নিয়ে যখন আমি স্টেশনে পৌঁছালাম তখন সবে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কি আর করি, পরের গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। পরের গাড়ি 3 ঘন্টা পর, তবু বসেই রইলাম। তা গাড়ি এলো, চাপলাম। সহযাত্রীদের সঙ্গে আলাপ হতে তারা বললেন, আপনি বৃথাই চিন্তা করছেন। আজ রাতে এই পরিস্থিতিতে যাত্রা অসম্ভব। আপনি ধীরে সুস্থে নিশ্চিন্তে যান।
আমিও তাই চললাম। হঠাৎ এক জায়গায় ট্রেনটা সিগন্যাল না পেয়ে থেমে গেল। একজন সহযাত্রী বললেন, এখান থেকে মাত্র 2 মাইল হেঁটে গেলেই আপনার গন্তব্যস্থল। তবে কিনা জায়গাটা ভালো নয়, ডাকাতের আড্ডা এখানে, রাতে এই পথে যাওয়া অসম্ভব। আমি বললাম, তাহলে আমি এখানেই নামবো। আমাকে অনেকেই ওখানে বারণ করলেন, কিন্তু আমি কারোর কথাই শুনলাম না। আমি সেই অন্ধকারের মাঠের মাঝখানে ট্রেন থেকে নেমে পড়লাম। সবে 2-1 পা এসেছি, এমন সময় দেখি মাঠের ওপর দিয়ে মশাল জেলে একটা পালকি বিয়ারা সমেত এসে হাজির হলো আমার সামনে। তারা বলল, এত রাতে আপনি কোথায় যাবেন? আমি আমার পরিচয় দিতেই আনন্দে লাফাতে লাগলো তারা। বলল, আরে আমরা তো আপনাকে নিতে এসেছি। আমি বললাম, কিন্তু আমি যে এখানে নামবো তা আপনারা জানলেন কি করে? তারা বলল, জানতাম, কেননা ট্রেন তো এখানে থামে, তাই ভাবলাম যদি আপনি বুদ্ধি করে নেমে পড়েন তাহলে খুব ভালো হয়। আসুন আসুন বসুন। নেই বলে আমাকে বসিয়েও নিল গাড়িতে। আমি নির্ভয়ে চেপে বসলাম তাতেই। এরপর ওরা আমাকে ওই বাড়িতে নিয়ে যায়। তারপর কত কি যে খেতে দিল তার ঠিক নেই। খাওয়া দাওয়া হলে ওরা বলল, আপনি অত্যন্ত গুণী লোক, আমাদের খুব ইচ্ছে যে প্রাণ ভরে আপনার একটু বাঁশি শুনি। আমি অবাক হয়ে বললাম, আপনারা কারা? ওরা বলল, আমরা যেই হই না কেন, আপনার কোনো ভয় নেই, আমরা কেউ কখনো ক্ষতি করব না আপনার, আপনি বাজান। আমি ক্লারিওনেটে ফু দিলাম। তার সঙ্গে সঙ্গে দেখি কি এক অদ্ভুত কাণ্ড। শ্মশান সংলগ্ন সব কটা গাছের ডালের ভেতর থেকে দলে দলে সব ছায়ামূর্তিরা বেরিয়ে এসে নাচ শুরু করলো। আমার পোশাক পরিচ্ছদ সব পাল্টে গেল, আর আমিও যেন কেমন হয়ে গেলাম। সারা রাত ওরা নেচে নেচে ভোরবেলা মিলিয়ে গেল। এরপর দিনের আলোতেও আমি না পারলাম চোখ মেলতে, না পারলাম বাঁশি থামাতে। শুধু মাঝে মাঝে শুনতে পেলাম, বাজিয়ে যাও কালু সেন, বাজিয়ে যাও। এমন আমরা কখনো শুনিনি। এরপর দিন শেষ সন্ধ্যা হতেই আবার ওরা অন্ধকার থেকে বেরিয়ে এসে নাচ শুরু করলো। আমি ক্ষুধা তৃষ্ণা সবকিছু ভুলে গেছি ভাই। তাই এভাবে কদিন কেটেছে বলো তো? আমরা সব ভুললাম। তারপর বললাম, যে কদিনই কাটুক, ভগবানের দয়ায় আপনাকে যে ফিরে পেয়েছি এই ঢের। এখন ভালোই ভালোই পালাই তো চলুন। গ্রামবাসীদের সহায়তায় আমরা সেদিনই বিকেলের গাড়িতে কলকাতায় ফিরে এলাম। তবে এরপর থেকে কালুদা দল ছেড়ে একা একা কোথাও বাজাতে চাননি।